যেমন সাঁতার না জানলে নদীতে পড়লে খড়কুটো ধরে বাঁচতে চায়, এরকম একটি অবস্থা। কোথায় যাব, কার কথা শুনবো, কি করব, সকল মানুষ যখন দিশেহারা, তখন একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন তার সন্তান, স্ত্রী, তার জীবনের মায়া ত্যাগ করে। তিনি হচ্ছিলেন মেজর জিয়া, স্বাধীনতার ঘোষক। এই সরকার বসার পর থেকে আমরা দেখলাম কয় যে সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, ঠিক ফ্যাসিস্ট হাসিনার মতো অবস্থা। ফ্যাসিস্ট হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমরা যখন ভোটাধিকার গণতন্ত্রের কথা বলতাম আমাদের গুম করতো, খুন করতো, আমাদের গ্রেফতার করতো। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য সুন্দর করে শুনলাম, দেখলাম যে প্রায় 30-40 লক্ষ দেখছে। সে বলছে যে এটা শরিয়ার সম্মত না। আমি দেখলাম একটা আর হইল আর একটা, এটা তো শরীরের সম্মত হতে পারে। একশো তো কথা সত্য। আরে বাবারা, তোমরা সেদিন সাক্ষাৎকার দেওয়া যে বিএনপি 50-60 আসনের বেশি পাবে না, আর সব আসন নাকি তোমরা পাবা। এখন তোমাদের পিআর কেন? তোমরা এখন পিআর এর জন্য পাগল হয়ে গেছো কেন? এটা আবার কেমন কথা? বাস্তবায়নে আগামী প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভা। সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ এনামুল করিম মিন্টু, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, সাবেক সফল মন্ত্রী, রাজনৈতিক পরিবারের সদস্য, জিয়া পরিবারের আদর্শ, জিয়া পরিবারের আস্থাভাজন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে আমাদের বৃহত্তর খুলনার সন্তান, নেতা, সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যেদিন অনেকে রাস্তাঘাটে নামতো না, ওনার সাথে আমার ওই যে ভার্চুয়াল আলোচনায় কথা হতো, আমি সবসময় নামতাম রিস্ক নিয়ে। আমার পা ভেঙেছে, গ্রেপ্তার হয়েছি, আয়নাগরেও একাধিকবার গিয়েছি। তো সেই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ বোরহানুদ্দিন। উপস্থিত আছেন এক সময় ঢাকা ইউনিভার্সিটি 90-এর লড়াকু সৈনিক, জাতীয় বীর, সেই সংগ্রামের পরও একটি অসুস্থতার সংগ্রাম করে আসছেন আমার শ্রদ্ধাভাজন ভাই। আবার একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম মঞ্জুর এলাহি। উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর প্রফেসর শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ সহ অন্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, মেজর জিয়া কে বা কারা সারা বাংলাদেশের জনগণকে পথ দেখালেন, ন্যায়ের কথা বললেন, আন্দোলন শুরু হলো, যার যা আছে লাফিয়ে পড়ুন। এখন আর তাই নেই, দিশেহারা মানুষ। যেমন সাঁতার না জানলে নদীতে পড়লে খড়কুটো ধরে বাঁচতে চায়, এরকম একটি অবস্থা। কোথায় যাব, কার কথা শুনবো, কি করব, সকল মানুষ যখন দিশেহারা, তখন একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন তার সন্তান, স্ত্রী, তার জীবনের মায়া ত্যাগ করে। তিনি হচ্ছিলেন মেজর জিয়া, স্বাধীনতার ঘোষক। এবং তিনি শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ করে সেটার চেয়ারম্যান ছিলেন। এরপরে যুদ্ধ করে স্বাধীন করার পর একটু লোভ স্পর্শ করেনি, ব্যারাকে ফিরে গেছেন। ব্যারাকে ফিরে যাওয়ার পরে স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে সর্বোচ্চ জীবিত মুক্তিযোদ্ধা খেতাব দিয়েছিলেন, বীর উত্তম খেতাব। এরপরে মেজর জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশ সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, অন্যরা নজর ফেলেছে, তখন সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সিপাহী জনতা বিপ্লব করে এই জিয়াউর রহমানকে এনে বসিয়েছেন। অনেকে বলে উনি বসে নাই, মানুষ বসিয়েছে। ক্রান্তি লগ্নে উনি এসেছিলেন, হাল ধরেছিলেন, মানুষ ওনাকে ক্রান্তি লগ্নে চেয়েছিলেন। এরপর হচ্ছে সফল রাষ্ট্রপতি, এসেই ৯২% মুসলিম কান্ট্রিতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। এসেই অন্য
দেশের কাছ থেকে বললো ভিক্ষা দরকার নাই, আমার দেশের ম্যান পাওয়ার, আমরা কাজ করে খেতে চাই। সৌদি আরবে প্রথমে এই জনশক্তি রপ্তানি করলো, অন্য দেশে করলো, গার্মেন্টস ফ্যাক্টরি করলো এবং বিভিন্ন খামার, যে 3টা থেকে এখনো আমরা আছি। এবং ওই সৌদি বাদশাকে উপহার দিতে চেয়েলেন গাছ। উনি হাসলেন, মরুভূমিতে আবার গাছ হয়? বলে আমার দেশে গাছ হয় না। আমি একটু দেখি। উনি গিয়ে নিজের হাতে, আমরা মুসলমানরা যেদিন কিয়ামতের দিন উজ্জীবিত হবে আরাফাতের মাঠে, আমি 2বার হজে গিয়েছিলাম, সেইখানে নিজের হাতে গাছ লাগিয়েছে, নিম গাছ, যেটা সারজাতুল জিয়া নামে পরিচিত। ওই সৌদিরা খুব সম্মান করে, শ্রদ্ধা করে সেই গাছকে। ইরাক ইরান যুদ্ধ থামিয়ে দিলেন, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ থেমে গিয়েছিল, একবার গিয়েছিলেন হয়তোবা। এরপর দেখেন আমরা আজকে করণীয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় করতে হয়। কি করবেন? পারবেন? উনি তো প্রথমেই ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী একজন ইমানদার ছিলেন। আমরা সেখান থেকে তো সরে যাচ্ছি। যদি সেটা হয় তাহলে 100 বছরেও এই বিএনপি ক্ষমতায় থাকবে, যদি সেই কাজটা করা যায়। কিন্তু সেইটা আমরা অনেকেই করতেছি না। এরপর উনি যে এইটা সত্য সারা বিশ্বে বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইটা আর কারো ক্ষেত্রে বলেনি, এটা আল্লাহ প্রদত্ত। ওনার প্রতি যদি ভালো কিছু না হতো, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতো না, কারণ আবার বলে। এরপরে আপনারা দেখেছেন যে পেপার পত্রিকা আসলো, ওনার একটা গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, প্লট নাই, ফ্ল্যাট নাই, এমনকি বাবার যে বাড়িটা ছিল সেটাও আবার ভালো করে করেনি। এরপর জানা যায় কি পরিমাণ লোক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কেউ কিন্তু খেয়াল রাখতে পারে না, এত লোকারণ্য। এটাই হচ্ছে জিয়াউর রহমান। তাই আমাদের 19 দফা যদি আমরা মানতে পারি, আমরা যদি জিয়ার আদর্শে বিশ্বাস করি, জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দল আরো উপরে যাবে। 79 সালে আমার মোড়লগঞ্জে গিয়েছিল, আমার বাড়িটা একটা পৌরসভায়। আমি একটু ছোটবেলায় সিনেমা যাত্রা দেখতাম যে রাজা বাদশার অভিনয়, মুকুট পরা থাকে, জরির জামা থাকে, এগুলো দেখে হঠাৎ করে মাইকিং হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে আমারই স্কুলের সামনে। আমি সবাই আগে গিয়ে দাঁড়াইতে চাইলাম, কিন্তু 2 জনের পরে দাঁড়াইলাম। আমি তীর্থের তাকের মতো তাকিয়ে আছি। এর মধ্যে বলতেছে যে এই কেবলমাত্র জিয়াউর রহমান অবতীর্ণ করেছেন। আমি একটা লোক আমার হাত ধরেছে, আমি কিন্তু তীর্থের কাকের মতো তাকাই আছি যে মুকুট পরিহিত রাজা, জরির জামা, সে কখন আসবে। এর মধ্যে বলে যে কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করতেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সেই বছর হাই স্কুলে একটা গল্প লিখলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে গিয়ে দেখলাম এক রাখাল রাজা, 1 টাকা দামের একটা গেঞ্জি গায়ে, একটা পুরান মার্কেট থেকে একটা ঢোলা প্যান্ট পরা, একটা সানগ্লাস কম দামে, টুপিটাও কম দামে। অবাক হলাম। আমি যখন হ্যান্ডশেক করলাম, শরীরের মধ্যে একটা ঝাঁকি দিল। সেই দিন থেকে আমি জিয়া পাগল হয়েছি। শুধু আমি না, আমার বংশ ছিল সব আওয়ামী লীগ, সব বিএনপি বানিয়েছি। এখন এই হচ্ছে জিয়াউর রহমান। আমি বর্তমানের বিষয়ে একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে আপনি আজকে দেখেন বিএনপি এমন একটি দল, সমুদ্রের সাথে তুলনা করা যায়। আমরা অহংকার করবো না, আমাদের নেতাও অহংকার করে না। তারেক রহমান, তাকে জামাতের আমির বলতেছে যে এই ছাত্র জনতার আন্দোলনের মূল নায়ক, মহানায়ক হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বলছে না, এই আন্দোলন ছাত্র জনতা এবং যারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের 7ই জানুয়ারিতে নির্বাচনে যারা না গেছে সকল দলের কৃতিত্ব এখানে আছে। এটাই তারেক রহমান। এবং তাকে যদি কেউ কষ্ট দেয়, হাসি মুখে বরণ করে আরো চেষ্টা করে তার আপন হওয়ার। তাই এত বড় একটা সমুদ্রে আমরা দেখেছি এখন গভীর ষড়যন্ত্র। এই সরকার বসার পর থেকে আমরা দেখলাম কয় যে সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে। ঠিক ফ্যাসিস্ট হাসিনার মতো অবস্থা। ফ্যাসিস্ট হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমরা যখন ভোটাধিকার গণতন্ত্রের কথা বলতাম, আমাদের গুম করতো, খুন করতো, আমাদের গ্রেফতার করতো। এরপরে আসবে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন। আমার বললো বিচার আগে নাকি এই ছোট ছোট সমুদ্রের মধ্যে তারা প্রাণ দিতে চায়, প্রাণ টেকে না। সর্বশেষ এখন একটা তেরোদশী করতে, মানে 3টা, জামাত, এনসিপি আর চরমনাই। কোন সময় কি কয় ঠিক নাই। এরা এখন যা শুরু করেছে,
বলে যে পিআর পদ্ধতি। আরে বাবা, বিশ্বে 195টা দেশ, 60টা 65টা দেশে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশে কি আমরাই অভ্যস্ত? আপনার এটা তো আমরা অভ্যস্ত না। আমি এক জায়গায় গেলাম, মেয়ে দেখে একটা পছন্দ করে আসলাম, বিয়ে করবো, এর মধ্যে বললো যে না, এই একটা মেয়ে নাই, 10টার মধ্যে একটা হবে, এখন তোমার ভাগে পড়ছে এটা। এটা কি হবে? বাংলাদেশে কি আমরা অভ্যস্ত? অভ্যস্ত না। তাই স্পষ্ট হচ্ছে যে আজকে যারা পিআর পদ্ধতি বলতেছে, আমি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য সুন্দর করে শুনলাম, দেখলাম যে প্রায় 30-40 লক্ষ দেখছে। সে বলছে যে এটা শরিয়ার সম্মত না। আমি দেখলাম একটা, আর হইল আর একটা, এটা তো শরিয়ার সম্মত হতে পারে। একটা মেয়ে দেখছে একজন ভালো হ্যান্ডসাম ছেলেকে দেখে বিয়ে করবে, ফাইনাল করছে, এরপর আইনে দিচ্ছে একটা পঙ্গুলো, হাঁটতে পারে না, চলতে পারে না, এটা কি হবে? আমাদের জন্য এটা ঠিক না, এটা এনায়েতুল্লাহ সাহেব বলছে। অথচ এই ছোট ছোট দল যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারা এই পিআর পদ্ধতি, পিআর বিভিন্ন এআই দিয়ে ছাত্ররা বলতেছে যে আমরা আমাদের এই পরীক্ষা চাই পিআর পদ্ধতি, আমরা ফেল করবো 5টায় 33 করে ঘরে পাইনি হবে। আবার কত রকম, আবার একজন একটা জিজ্ঞাসা যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে পিআর চায়। আসলে তো কথা সত্য। আরে বাবারা, তোমরা সেদিন সাক্ষাৎকার দেওয়া যে বিএনপি 50-60 আসনের বেশি পাবে না, আর সব আসন নাকি তোমরা পাবা, এখন তোমাদের পিআর কেন? তোমরা এখন পিআর এর জন্য পাগল হয়ে গেছো কেন? এটা আবার কেমন কথা? এই জামাত বললো 300 আসন পাবে, এখন আবার পিআর কেন? এর মানে হচ্ছে তোমাদের বাংলাদেশে জামানত থাকবে না, তোমরা জামানত হারাবো, এই জন্য আজকে তোমরা পিআর পিআর বলতেছো। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার রাজনীতি হাটে ঘাটে মাঠে ময়দানে সব জায়গায় করবেন, এটাই জিওর আমাদের কথা ছিল। তাই আপনারা যেখানে যেখানে যাবেন, যেখানে এই পিআর নিয়ে আলোচনা করবেন যে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না, এবং এই কারণে না। তাই আমি আজান দিছে, আপনারা একজন উত্তর ধরেন। আমি সর্বশেষ আপনাদেরকে আবেদন করব, আপনারা সোচ্চার থাকুন। কঠিন ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপির জন্য এটা কোনো অসুবিধা না। আমরা ইনশাআল্লাহ সমুদ্রের মতো এই বাধা সৃষ্টি করতে পারবো না। আমরা যদি সতর্ক থাকি, যখনই কেন্দ্র থেকে কোনো আন্দোলন সংগ্রাম দেবে, আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, তবে ওই যারা পিআর চায়, ছোট ছোট যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, এগুলো একেবারে বন্যার পানিতে ভেসে যাবে। অবশ্যই জিয়ার দল, খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল বিএনপি ধানের শীষ সফল হবে এবং ধানের শীষই বাংলাদেশে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এটা কোনোভাবে আমরা সবসময় সতর্ক থাকলে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।